নমস্কার, ভারত টিভিতে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি রাধা মাধব। শুরু করছি আজকের সাফ কথা। আপনারা সবাই জানেন যে আজকে আমাদের দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দেশের বাজেট 2026 পেশ করলেন। এই বাজেট নিয়ে সারা দেশব্যাপী বিভিন্ন রকম উত্তেজনা, বিভিন্ন রকম আলোচনা চলছে। আজ কোথাও কোথাও দেখা যাচ্ছে যে সন্তোষজনক বাজেট, আবার কোথাও কোথাও কিছুটা অসন্তোষ রয়েছে মানুষের মধ্যে। এছাড়াও প্রবাহমান রাজনীতির বিভিন্ন আলোচনা, এই সব বিষয় নিয়ে আজকে আমাদের ভারত টিভির স্টুডিওতে উপস্থিত হয়েছেন উত্তর দিনাজপুর জেলা বিজেপি সভাপতি মাননীয় নিমাই কবিরাজ মহাশয়। আমরা তার সঙ্গে আজকে এই আলাপচারিতায় যাব। নিমাইদা, আপনাকে আমাদের ভারত টিভিতে স্বাগত। নমস্কার নিমাইদা, আজকে তো ভারত টিভির যারা কর্তৃপক্ষ, আপনাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন, শ্রদ্ধা, ভালোবাসা, নমস্কার। আজকে তো আমাদের দেশের বাজেট পেশ হলো 2026 বাজেট, এবং এই বাজেট নিয়ে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু সেরকমভাবে খুব বেশি কিন্তু আমরা অ্যাপিয়ারেন্টকে দেখতে পেলাম না। সেই বাজেট আপনার সামনে চলে আসছে বিধানসভার ভোট। তাহলে এই বাজেট থেকে মানে কি প্রতিভাত হবে? এই বাজেট কি আপনাদের মানুষের কল্যাণের জন্য, নাকি এই বাজেটের সেটা আপনাদের পক্ষে অসহায় হবে? কি দেখুন, আজকের বাজেট ভারত সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যে বাজেট পেশ করেছেন, সেই বাজেট এক কথায় খুব জনমুখী বাজেট। যে বাজেট ভারতবর্ষের মানুষ চাইছিল। আর্থিক, সামাজিক, শিক্ষা, সাংস্কৃতিক এই দিক থেকে পিছিয়ে পড়া যে মানুষগুলো, তাদের যেমন সার্বিক কল্যাণের জন্য এই বাজেট ঘোষণা হয়েছে, ঠিক তেমনি 5টি বিন্দুর উপরে আমি লক্ষ্য করেছি। মহিলা, যুব, কৃষক, শ্রমিক এবং ব্যাপারী, ছোট ছোট ব্যবসায়ী, তাদের কল্যাণে এই বাজেট ঘোষণা হয়েছে। এবং এই বাজেট আমি খুব খুশি হয়েছি যে এইরকম একটা বাজেট এই মুহূর্তে দেশে অর্থমন্ত্রী ঘোষণা করলেন, যার পরিণামস্বরূপ আগামী দিনে এই ভারতবর্ষ একটা উন্নত থেকে উন্নত স্তরে পৌঁছে দেওয়ার, ভারতবর্ষকে শক্তিশালী বিকাশশীল ভারতবর্ষ গড়ে তুলবার লক্ষ্যে এই বাজেটকে ঘোষণা করা হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গ তথা উত্তরবঙ্গের মানুষের জন্য কোনো সেরকম বিশেষ কোনো কিছু দেখলেন? দেখুন, উত্তরবঙ্গের মানুষের যে একটা বড় স্বপ্ন পূরণ করেছে। আমি আজকে বাজেট শুনছিলাম, সেখানে 7টি হাই স্পিড ট্রেন দিয়েছে। দিল্লি থেকে বারাণসী হয়ে আমাদের শিলিগুড়িতে আসবে সেই ট্রেন, হাই স্পিড ট্রেন, যেটা উত্তরবঙ্গের মানুষের স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। বিগত দিনে আমি দেখেছি হাই স্পিড ট্রেন নিয়ে বহু খিল্লি করা হয়েছে, বহু তাচ্ছিল্য করা হয়েছে। সেই হাই স্পিড ট্রেন আজকে আমরা উত্তরবঙ্গে পেতে চলেছি, শিলিগুড়ি পর্যন্ত আসবে। এটা উত্তরবঙ্গের মানুষের জন্য বিশাল সুখবর। কিন্তু নিমাইদা, এই যে হাই স্পিড ট্রেন এবং করিডোর যেটা নিয়ে আলোচনা হচ্ছে, সেটা কি আমাদের দেশের সরকার এই চিন্তা ভাবনা করে করছে যে উত্তরবঙ্গের পাশে রয়েছে চীন এবং আরো অন্যান্য বেশ কিছু কয়েকটা বিদেশি রাষ্ট্র, বাংলাদেশ, এই সমস্ত জায়গা থেকে বিভিন্নভাবে ভারতবর্ষকে ডিস্টার্ব করা হয়? সেই ক্ষেত্রে সেই করিডোরটা কি আমাদের সামরিক কোনো কাজে ব্যবহারের উদ্দেশ্যে কি হলো? দেখুন, যে চিন্তা ভাবনা এই করুক না কেন ভারত সরকারের পক্ষ থেকে, যশস্বী প্রধানমন্ত্রী, অনেক বৃহৎ পরিকল্পনা এবং চিন্তা ভাবনা রয়েছে। সেই চিন্তা ভাবনার ফলস্বরূপ আজকে এই করিডোর নির্মাণ করা হয়েছে, যে করিডোরের মাধ্যমে আগামী দিনে এই ভারতবর্ষকে সুরক্ষিত করা যাবে সমস্ত দিক থেকে, সামরিক দিক থেকে শুরু করে সমস্ত দিক থেকে। ভারতবর্ষের নিরাপত্তা, ভারতবর্ষের উন্নত, ভারতবর্ষের সফলতা কামনা করে এইসব পরিকল্পনা করা হয়েছে। একটু আগে আপনি বললেন যে এমএসএমই, যে ক্ষুদ্র, মাইক্রো, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের যে উন্নয়নের জন্য দেখলাম 10,000 কোটি টাকা বরাদ্দ হয়েছে। কিন্তু সারা দেশের মধ্যে এই মাইক্রো এবং যে ইন্ডাস্ট্রি রয়েছে, এই ইন্ডাস্ট্রিগুলোই তো আসল ইন্ডাস্ট্রি। কারণ এই ইন্ডাস্ট্রিগুলোকে যদি শক্তিশালী করে না দেওয়া যায়, তাহলে তো বড় ইন্ডাস্ট্রি স্থাপন হবে না। কারণ এগুলো হচ্ছে মেন। এই ইন্ডাস্ট্রিগুলোর জন্য 10,000 কোটি টাকাকে একটা দেশের পক্ষে কি যথেষ্ট মনে করছেন? দেখুন, ছোট ছোট শিল্পকে শ্রীবৃদ্ধি ঘটানোর জন্য
যা পরিকল্পনা নিয়েছে, টাকার অ্যামাউন্ট বিগত দিনে আমরা যে বরাদ্দ, যেসব খাতে যে বরাদ্দ হতো প্রতিটি ক্ষেত্রে বরাদ্দ বৃদ্ধি হয়েছে এবং যেটা দেশের কল্যাণেই হয়েছে। আগামী দিনে আরো এগিয়ে যাবে দেশ এবং ক্ষুদ্র শিল্প এগিয়ে যাবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। এবার আরেকটা প্রশ্ন আছে, যেটা হচ্ছে বাজেটের দিকে মানুষরা, উত্তরবঙ্গের মানুষ বিশেষ করে শুধু উত্তরবঙ্গ কেন, আমাদের নর্থ ইস্ট যে স্টেটগুলো আছে সেই স্টেটগুলোতে আমরা দেখছি এখানে কিন্তু যে ট্রিটমেন্ট যে ইনফ্রাস্ট্রাকচারটা সেটা অনেক লো অন্যান্য জায়গা থেকে। তো সেই জায়গাতে মানুষের একটা দাবি ছিল যে এখানে যদি একটা এইমস হতো এবং সেই এইমস থেকে নর্থ ইস্ট স্টেট এবং উত্তরবঙ্গ তথা এই সমস্ত অঞ্চলের বৃহৎ অংশের মানুষ তারা স্বাস্থ্য পরিষেবার একটা সুবিধা, উন্নত স্বাস্থ্য পরিষেবা পেতেন। কিন্তু এই এইমসটা নিয়ে আপনাদের পক্ষ থেকেও আমাদের রায়গঞ্জের যে সাংসদ তিনিও বারবার দৌড়দৌড়ি করেছেন, কিন্তু আজকে কিন্তু এই এইমস স্থাপনের জন্য কোনো কিন্তু হিন্টস কিন্তু কিছু পাওয়া গেল না। এটা নিয়ে কি বলবেন? দেখুন, উত্তরবঙ্গ 80% মানুষ কৃষি নির্ভরশীল, কৃষি কাজ করে তারা জীবিকা নির্ভর করে। কৃষকদের জন্য অনেক বরাদ্দ বৃদ্ধি করেছে এবং অনেক পরিকল্পনা করেছে। এইমসের কথা বললেন, এইমসের জন্য ভারতীয় জনতা পার্টির যে সাংসদ, আমাদের সকলের প্রিয় রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল মহাশয় যেভাবে তদারকি করছেন, সেই কেন্দ্রের প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বাস্থ্যমন্ত্রী থেকে শুরু করে সমস্ত জায়গায় উনি দরবার করছেন, যেন তেন প্রকারে আমার উত্তরবঙ্গের মানুষের স্বাস্থ্য পরিষেবা উন্নত করবার লক্ষ্যে এইমস বা এইমসের ধাঁচে জন্য কিছু স্বাস্থ্য পরিষেবার কাঠামো তৈরি করা যায় সেই চেষ্টা করছে। আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে তার সফলতা আসবে। আমার উত্তরবঙ্গের মানুষ, উত্তর দিনাজপুরের মানুষ এই সফলতা পাবে। না, আমরা দেখলাম যে এইমস এর আগেও একটা এইমস তৈরির একটা পরিকল্পনা নিয়েছিল তৎকালীন ইউপিএ গভর্নমেন্ট, এবং সেটা হচ্ছে ক্যাবিনেটে পাস হওয়ার পর আমাদের রায়গঞ্জে এইমস হওয়ার কথা ছিল, কিন্তু সেই এইমসটা কিন্তু এখান থেকে স্থানান্তরিত হয়ে কল্যাণীতে চলে গেল। তো এই যে এখন যে এইমস এর একটা দাবি উঠেছে, সেই দাবিটাকেই যে আমরা যেটা শুনতে পাচ্ছি যে কোনো একটা রাজ্যে এইমস হলে দ্বিতীয় এইমস হওয়ার পরিকাঠামো তৈরি করা একটা সেইভাবে যদি বিশেষ কোনো কারণ না থাকে তাহলে কিন্তু হয় না। তো সেই ক্ষেত্রে আমরা কতদূর এখানে আশা দেখতে পারি এইমস দ্বিতীয়? কলকাতার বহু মিটিংয়ে আমার যাওয়ার সৌভাগ্য হয়, সেই সূত্রে আমি বলতে চাই কেন্দ্রীয় নেতৃত্বের মধ্য থেকে এরকম দাবি এসছে এইমস না হলে এইমসের ধাঁচে একটা কিছু হতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু মূলত অসুবিধা যেটা, জমি অধিগ্রহণ, যেহেতু রাজ্য সরকার, তৃণমূলের সরকার জমি অধিগ্রহণের সহযোগিতা করছে না, তার জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে। আমার দৃঢ় বিশ্বাস আগামী 2026 সালে তৃণমূলের বিসর্জন হবে, বিজেপির সরকার হবে, উত্তরবঙ্গের রায়গঞ্জ সহ আশপাশের সংলগ্ন এলাকায় জমি অধিগ্রহণ হবে এবং সেই জমি অধিগ্রহণের মাধ্যমে সেখানে এইমস হোক বা এইমসের ধাঁচে কিছু একটা হোক সেটা হবে, এবং সেটা না করা পর্যন্ত কার্তিক চন্দ্র পাল আমাদের সংসদ ছাড়বে না, উনি লড়াই চালিয়ে যাবেন। আচ্ছা, এই যে এইমস ছাড়াও আমরা দেখলাম যে আপনি যেটা বললেন যে ল্যান্ড অ্যাকুইজিশনের ব্যাপার, এবং সম্প্রতি আমাদের রেলওয়ে একটা ডেভেলপমেন্ট হলো, যেটা রাধিকাপুর থেকে ব্যাঙ্গালোরগামী ট্রেন নতুন চালু, এবং এই ব্যাঙ্গালোরগামী ট্রেন চালু হলো। তবে আমাদের যেটা একটা বড় প্রবলেম সেটা হচ্ছে রায়গঞ্জ শহরের ফ্লাইওভার, অর্থাৎ ফ্লাইওভার যদি সঠিকভাবে তৈরি না হয় তাহলে এই যে ট্রেন বাড়ছে এবং বারবার রেলগেট পড়ছে, সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে। এবং সেই ক্ষেত্রে আপনাদের তো যে আমাদের কথা ছিল যে রায়গঞ্জ বারসই যে রাস্তাটা সেটা তৈরি করা নিয়ে, এবং সেই ক্ষেত্রে দেখা গেলাম যে এখন বিহারে আপনাদের গভর্নমেন্ট আছে, এবং সেই ক্ষেত্রে আমাদের রায়গঞ্জের এমপি উদ্যোগ নিয়ে সেই ব্রিজটা তৈরি করছে না কেন? দেখুন, প্রচেষ্টা চলছে রায়গঞ্জের এমপি এবং বিহারের সরকারের মাধ্যমে যোগসাজশ করে সমন্বয়ের মাধ্যমে আগামী দিনে রায়গঞ্জ বারসই যেমন সড়ক যোগাযোগের ব্যবস্থা সুসম্পন্ন হবে, ঠিক তেমনি আমাদের রাধিকাপুর থেকে ব্যাঙ্গালোর যে ট্রেন, যেটা উত্তর দিনাজপুর জেলার মানুষের ব্যাপক উপকৃত হবে, তারা সে পড়াশোনা থেকে শুরু করে স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে কর্মসংস্থান থেকে শুরু করে এই উত্তর দিনাজপুর উত্তরবঙ্গের মানুষ যারা এই ট্রেনের সুফলতা পাবে। আমরা জানি আপনারা যেটা বললেন এখানে যানজট, বহু ট্রেন, এর আগে একটা দুটো ট্রেন চলছে, এখন বহু ট্রেন চলছে। তার জন্য রায়গঞ্জ শহরে যানজট হয়, কারণ যখন রেল চলে তখন রাস্তা জাম হয়ে যায়, এবং আমরা এর জন্য আমাদের বিগত দিনের সাংসদ বারবার করে ওড়ালপুল বা আন্ডারগ্রাউন্ডে কিছু একটা করার জন্য বারবার করে প্রশাসন অর্থাৎ পৌরসভা থেকে ডিএম সাহেবের কাছে
আবেদন করেছে, মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছে, কিন্তু এনওসি না পাওয়ার কারণে সেই কাজ হয় নাই। আমরা জানি, সেটারও ক্ষেত্রে আমি বলতে চাই আগামী দিনে এই সুরাহা হয়ে যাবে। যানজটের ব্যবস্থা বিজেপির সরকার যখন আসবে তখন এই সমস্যা মুক্তি পাবে রায়গঞ্জের মানুষ। আরেকটু আমরা যাচ্ছি আজকের বাজেটের দিকে, যে নিমাইদা বাজেটে কি কি জিনিসের দাম কমলো? বাজেটে পুঙ্খানুপুঙ্খ আমার মূল্যায়ন করার সুযোগ হয় নাই। বাজেট একটু দেখার পর আমি আরেকটা মিটিংয়ে গেছিলাম। স্বাভাবিক কারণে যেগুলো শুনেছি, যেমন মোবাইলের দাম কমেছে, সোনার দাম কমেছে, গাড়ির দাম কমেছে, রূপার দাম কমেছে, আরো অনেক জিনিসের দাম কমেছে। তার চাইতে বড় জিনিস যেটা, ক্যান্সার রোগের জন্য যে বহুমূল্যের ওষুধ, সে ওষুধের একটা বড় অঙ্কের ছাড় দেওয়া হয়েছে। 10 থেকে 20% ছাড় পাবে সেই ওষুধ কেনার জন্য, যারা গরিব মানুষ এবং মধ্যবিত্ত মানুষ যারা ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসা করে তাদের জন্য একটা বড় সুরাহা করে দেয়। এরকম আরো বহু জিনিসের দামই কমেছে। আমরা আগামীকাল পত্রপত্রিকার মাধ্যমে সব বিষয় পেয়ে যাব এবং বাংলার মানুষ এটা জেনে যাবে। না নিমাইদা, আরেকটা যেটা প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে যে মানুষ যেটা আলোচনা করছে, যে এই যে বাজেটটা তৈরি হলো, সেই বাজেটটার মধ্য দিয়ে আমরা দেখতে পেলাম যে ইনকাম ট্যাক্সের যে ধারণাটা, সেটা মানুষকে যে সুবিধাটা আগে দেওয়া ছিল সেটাই থাকলো, আর কোনো চেঞ্জ হয়নি। আচ্ছা, সেই ক্ষেত্রে বলা যায় যে দেশের সরকার ইনকাম ট্যাক্সটাকে কিছুটা ছাড় দিতে এই কারণেই পারছে যে অন্যদিকে জিএসটির মধ্য দিয়ে কি মানুষের কাছ থেকে সেই করটা তুলে নিয়ে যাচ্ছে সরকার? দেখুন, বিষয়টা জিনিসপত্রের দাম কমেছে, জিনিসের দাম কিছু বাড়ে নাই, মানুষের কর ব্যবস্থা অনেকটা হেল্প করেছে। পাশাপাশি আমরা জানি বিগত দিনে বাজেট মানে একটা সমাজের মধ্যে আতঙ্ক, তো এই কি দাম কম বাড়বে, জিনিসের দাম বাড়ার জন্য মানুষের ভিতরে একটা আতঙ্ক হতো, মানুষ বিভিন্নভাবে কালোবাজারি করার চেষ্টা করতো। কিন্তু এখন বর্তমান বিজেপি সরকারের আমলের যে বাজেট, দাম তো বাড়েই না, উল্টে দাম কমে মানুষের উপকৃত করবার জন্য জনমুখী বাজেট করে কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকার, বিজেপি সরকার। আমরা দেখলাম যে আগে যখন বাজেট হতো, যে বিজেপি 2014 সালে ক্ষমতায় আসার আগে, তখন রেল বাজেটটা আলাদা ছিল আর জেনারেল বাজেটটা আলাদা ছিল। এবং রেল বাজেটটা আলাদা থাকাতে একটা সুবিধে হতো যে সাধারণ মানুষ চট করে জেনে যেতেন যে রেলের যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টটা কতটুকু হচ্ছে, কোথায় নতুন ট্রেন দেওয়া হচ্ছে, কোথায় নতুন ট্র্যাক তৈরি হচ্ছে, কোথায় ওয়ার্কশপ তৈরি হচ্ছে, এই সব কিছু মানুষ এক নজরে রেল বাজেট থেকে জেনে যেতেন। কিন্তু এখন এই জেনারেল বাজেট একটা জায়গাতে হওয়াতে, রেল বাজেট ঢুকে যাওয়াতে, মানুষের পক্ষে কিন্তু রেলের ডেভেলপমেন্ট আলাদা করে মানে ধারণা করা বা জানাটা বাজেট থেকে একটু অসম্ভব হয়ে যাচ্ছে। তো সেই ব্যাপারে আপনারা হঠাৎ এই বাজেটটাকে একসাথে নিয়ে এলেন কেন? 2017 থেকে আপনারা একসাথে নিয়ে এলেন কেন? দেখুন, রেল বাজেট আগে আলাদা হতো, এখন জেনারেল বাজেটের ভিতর রেল বাজেটেরও ঘোষণা হচ্ছে। রেলে কি হবে, কোন কোন রাস্তা বৃদ্ধি হবে, কোন কোন রাস্তায় রেল চলবে, কতগুলো রেল চলবে, সমস্ত বিষয়গুলো বাজেটের মাধ্যমে জানিয়ে দিয়েছে। কোনো ধোঁয়াশার কারণ নেই। আর বিগত দিনে রেল বাজেটে যা অর্থ বরাদ্দ হতো তার কয়েক গুণ বেশি রেল বাজেটে অর্থ বরাদ্দ হচ্ছে, এবং সেই অর্থ বরাদ্দের মাধ্যমে নতুন রেল ব্যবস্থা, নতুন রেলের জমি অধিগ্রহণ করা, নতুন রেলের ট্র্যাক করা, রেলের আধুনিকরণ করা, রেলের প্ল্যাটফর্ম আধুনিকরণ করা, এই কাজগুলো হচ্ছে, সেটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। আমাদের রাধিকাপুর, বাঙ্গালবাড়ি, রায়গঞ্জ, কানকি, ইসলামপুর সমস্ত জায়গায় রেলের প্ল্যাটফর্মগুলো আধুনিকরণ করে মানুষের উন্নয়নের বাতাবরণ তৈরি করবার চেষ্টা করা হচ্ছে। এই যে রেল, যে আমরা দেখলাম যে কিছুদিন আগে একটা নতুন ট্র্যাকের ঘোষণা হলো, সেটা হচ্ছে গাজল গুঞ্জরিয়া ভায়া ইটাহার রায়গঞ্জ। এই লাইনটা যখন প্রয়াত গনি খান চৌধুরী যখন রেলমন্ত্রী ছিলেন, তখন একটা পরিকল্পনা নেওয়া হয়েছিল, তখন একটা গুঞ্জরিয়া থেকে গাজল পর্যন্ত একটা সার্ভেও হয়েছিল, কিন্তু সার্ভে হওয়ার পর থেকে সেটা থমকেছিল। এবার আপনাদের যে গভর্নমেন্ট, তারা এসে এই লাইনটাকে পুনর্জীবিত করার জন্য একটা চেষ্টা করছেন, এবং তারা বলছেন যে গাজল গুঞ্জরিয়া ভায়া ইটাহার রায়গঞ্জ হবে। তো সেটা কি বাস্তবে হবে, নাকি সেটা আবার সেই গাজল গুঞ্জরিয়া গনি খানের সময় যেটা অ্যানাউন্সমেন্ট হয়েছিল তারপরে শীত ঘুমিয়েছিল, দেখুন এটা আবার শীত ঘুমিয়ে থাকবে না? তো ছোট থেকে শুনছি এইসব কথাগুলো, কিন্তু তার বাস্তব রূপ হয় নাই। কিন্তু নরেন্দ্র মোদী সরকার যেটা বলে সেটা করে। আলোচনা হয়েছে, পাশ হয়েছে, রায়গঞ্জ থেকে ইটাহার, গাজল থেকে গুঞ্জরিয়া,
এই যে কথাগুলো, এই কথাগুলোর বাস্তব রূপ দেওয়ার জন্য যা যা করার দরকার, আমাদের মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি আন্তরিকতার সহিত আমাদের কার্তিক পালের নেতৃত্বে, এটারও কথা বলবো, আমি ধন্যবাদ জানাই এই মুহূর্তে এই চ্যানেল থেকে আমার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের প্রার্থী সকলের প্রিয় কার্তিক চন্দ্র পাল, তিনি যেভাবে লড়াই চালিয়ে যাচ্ছেন উত্তর দিনাজপুর জেলার মানুষের উন্নয়নের স্বার্থে, বিশেষ করে রেল পরিকাঠামো নিয়ে, রেল পরিষেবা নিয়ে, রেলের উন্নয়ন নিয়ে বারংবার করে অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে যোগাযোগ করেছে। আপনারা দেখেছেন দূরদর্শনের মাধ্যমে বিভিন্নভাবে চিঠিচাপাটি করেছে। হয়তো সেই চিঠিচাপাটির ফল হয়তো এখনই সবগুলো পায় নাই, কিন্তু আগামী দিনে তার সুফলতা আসবে, সফলতা আসবে, তার চেষ্টা বিফলে যাবে না। এই জন্য আমি কার্তিক পালকে চ্যানেল থেকে ধন্যবাদ জানাই। আমরা যেমন দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিল সেই সময় হচ্ছে বুনিয়াদপুর কালিয়াগঞ্জ এই যে লিঙ্ক লাইনটা, সেটার একটা কিন্তু অ্যাপ্রুভড হয়েছিল, এবং অ্যাপ্রুভড হওয়ার পরে দেখা গেল যে জমি জটের কারণে সেই লাইনটা কিন্তু এখনও পর্যন্ত আজ পর্যন্ত তৈরি হয়নি। এবং এই যে প্রকল্পগুলো গাজল গুঞ্জরিয়া, এইগুলোও তো আপনাকে স্টেট গভর্নমেন্টের উপরে ডিপেন্ড করতে হবে, আপনাকে তো ল্যান্ড অ্যাকোয়ার্ড করে দেবে স্টেট গভর্নমেন্ট। তো সেই ক্ষেত্রে কি স্টেট গভর্নমেন্ট যদি সহযোগিতা না করে তাহলে কিন্তু আপনাদের এই লাইনগুলো কি তৈরি হবে? দেখুন, স্টেট গভর্নমেন্টের সহযোগিতা অবশ্যই প্রয়োজন। স্টেট গভর্নমেন্টের ভূমি সংস্কার আইনে যেহেতু তাদের সহযোগিতা নিতে হয়, স্টেট গভর্নমেন্ট যদি সহযোগিতা না করে তাহলে এই কাজ করা সম্ভব নয়। তবে কাজ হবে এই কারণেই, এই স্টেট গভর্নমেন্ট আর নাই, এদের বিসর্জনের সময় হয়ে গেছে। আগামী 2026 সালের পর বিজেপির সরকার হবে, ডবল ইঞ্জিনের সরকার হবে, জমি অধিগ্রহণ হবে, রেল লাইন হবে, রেল ট্র্যাক হবে, সব হবে, উন্নয়ন হবে, উন্নয়ন বাতাবরণ তৈরি হবে, সোনার বাংলা তৈরি হবে। না, সেটা তো আপনি যদি সোনার বাংলা যদি আপনি ক্ষমতায় আসেন, এবার মনে করেন যদি বিজেপি ক্ষমতায় আসতে না পারে তাহলে কি রেল লাইনগুলোকে? দেখুন, না আসার আর কোনো বিষয় নয়। বাংলার মানুষ মানসিকভাবে প্রস্তুত হয়ে গেছে, এই সরকারের বিসর্জন চাই, বিজেপির সরকার আসুক। বাংলার মানুষ বিজেপি চাইছে না, বাংলার মানুষ চাইছে। কারণ এই সরকার যেভাবে অরাজক পরিস্থিতি তৈরি করেছে, এই অরাজক পরিস্থিতির হাত থেকে বাংলার মানুষ মুক্তি চাইছে, শুধু সময়ের অপেক্ষা। আচ্ছা, এবার একটু আমরা এসআইআর পরে যেতে আসি। যে এসআইআর, যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যে রিভিশনের কাজটা এখনও চলছে এবং হয়তো ফেব্রুয়ারির 14 তারিখ ডেট আছে যে মানে ফাইনাল তালিকা প্রকাশের জন্য। সেটা এখন এক্সটেনশন হবে কিনা আলাদা ব্যাপার, কিন্তু সেই ডেটটা কিন্তু আগের থেকে রয়েছে যে 14ই ফেব্রুয়ারি। এর মধ্যে এই প্রসেসের মাঝখানে আমরা দেখলাম যে 58 লক্ষের মতো ভোটার অলরেডি বাদ চলে গিয়েছে, যদিও তারা মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার ইত্যাদি ইত্যাদি। এবং তার পরবর্তীতে 1,36,00,000কে হিয়ারিংয়ে ডাকা হলো, এবং এই হিয়ারিং নিয়ে চলছে একটা ব্যাপক সমস্যার অভিযোগ যে মানুষ বিভিন্নভাবে নাকি হেনস্থা হচ্ছে। তাহলে এই যে এসআইআর নিয়ে যে হেনস্থা, এটা নিয়ে আপনি কি বলবেন? এটা মানুষের এই হেনস্থাটা হচ্ছে কেন? দেখুন, এসআইআর নিয়ে যখন বলতে হবে, এসআইআর থেকে প্রথম অবস্থায় পশ্চিমবাংলায় জটিলতার সৃষ্টি হয়েছে। এসআইআর শুধু পশ্চিমবাংলা নয়, সারা ভারতবর্ষের অন্যান্য রাজ্যেও এসআইআর হচ্ছে। এসআইআর এর মূলত উদ্দেশ্য যেটা, স্বচ্ছ ভোটার তালিকা নির্মাণ করা, সেই স্বচ্ছ ভোটার তালিকা দিয়ে ভোট হওয়া। কিন্তু আমার পশ্চিমবাংলার সরকার চাইছে না স্বচ্ছ ভোটার তালিকা হোক, স্বচ্ছ ভোট হোক। কিন্তু আমরা দাবি করছি পশ্চিমবাংলায় স্বচ্ছ ভোট না হওয়া, ভোটার তালিকা না হওয়া পর্যন্ত ভোট করা সম্ভব নয়। এই এসআইআর নিয়ে অনেক জটিলতা হয়েছে, কারণ আমরা লক্ষ্য করেছি যে মানুষগুলোর নাম বাদ পড়েছে সেগুলো তো মৃত, কেউ শিফটিং ভোটার, কেউ অ্যাবসেন্টেজ, এগুলো বাদ পড়ে। কিন্তু এছাড়াও খসড়া যে ভোটার তালিকা বেরিয়েছে সেখানে এখনো পর্যন্ত মানে 1 কোটির উপরে, 1 কোটি কত লক্ষ বললেন আপনি? 1,36,00,000। 1,36,00,000 মধ্যে অধিক সংখ্যক বাংলাদেশের অনুপ্রবেশকারী রোহিঙ্গার নাম ভোটার তালিকায় জল করছে। তার একটা উদাহরণ আমি আপনার সামনে তুলে ধরতে চাই। আমার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ বিধানসভায়, কালিয়াগঞ্জ পৌরসভার 11 নম্বর ওয়ার্ড, 11 নম্বর ওয়ার্ডের 77 নম্বর বুথ, সেখানে কোনো মুসলিম অনুপ্রবেশকারী বা রোহিঙ্গার নাম সেই ভোটার তালিকায় নাম থাকার কথা নয়, সেখানে বসবাস করে না। কিন্তু খসড়া ভোটার তালিকায় দেখা যাচ্ছে 6 জন বাংলাদেশি রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারীর নাম সেই খসড়া ভোটার তালিকায় আছে। তারই বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়েছিল ওই 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিয়ালি সাহা, স্বামী অমিত সাহা।
সেই অভিযোগ করতে গিয়ে বিডিও অফিসে তৃণমূলের হারমাস বাহিনী তাকে যেভাবে হেনস্থা করেছে আপনারা দেখেছেন দূরদর্শনের মাধ্যমে, পত্র পত্রিকার মাধ্যমে, কিভাবে এই বাংলাদেশে এবং রোহিঙ্গা ভোটারদের নামকে বাঁচানোর জন্য তৃণমূলের পক্ষ থেকে চেষ্টা করছে। আমি ভারতীয় জনতা পার্টির একজন সৈনিক হিসাবে বলতে চাই, একটাও রোহিঙ্গা বাংলাদেশ অনুপ্রবেশকারীর নাম ভোটার তালিকায় রাখা যাবে না যতক্ষণ পর্যন্ত এদের নাম কাটা না হবে, বাদ না হবে, ততক্ষণ পর্যন্ত পশ্চিমবাংলায় নির্বাচন হবে না। না, এক শ্রেণীর মানুষ যেটা বলছে যে এসআইআর হোক এবং সঠিকভাবেই হোক, কিন্তু এসআইআর করবার জন্য তো একটা পর্যাপ্ত সময় লাগে। যেরকম মনে করেন যে যদি কোনো নামের ভুলভ্রান্তি হয় তার রেকটিফিকেশন করবার জন্য সে নির্বাচন কমিশনের মানুষ যদি বাড়ি বাড়ি যেতেন, সেখানে গিয়ে যদি স্পট হিয়ারিং করতেন, তাহলে তো এই প্রসেসটার জন্য আরেকটু টাইম লাগতো এবং সেটা ভালো হতো। কিন্তু সেটা না করে বলছে নির্বাচন কমিশন এত দ্রুত কাজ করছে যে মানুষকে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, ঘন্টার পর ঘন্টা অসুস্থ হয়ে যাচ্ছে মানুষ অসুস্থ হওয়ার পরে বেশ কিছু জায়গাতে অভিযোগ আসছে যে মৃত্যুবরণ করছে না এমনও পর্যন্ত। তো এই জায়গাগুলো তো মানুষের তো আলটিমেট হয়রানি হচ্ছে। দেখুন, এই জায়গাটাকে আপনারা কি বলবেন? পশ্চিমবাংলার ক্ষেত্রে এই অব্যবস্থার কারণ সমস্ত জায়গায় রাজনীতিকরণ করার জন্য বিডিও অফিস থেকে, বিডিও সাহেব থেকে শুরু করে এসডিও সাহেব, ডিএম সাহেব থেকে শুরু করে বিএলও সকলেকেই রাজনীতিকরণ করে রেখেছে। আর তার জন্যই স্বচ্ছতার অভাবের জন্য এই বিশৃঙ্খলা এবং হয়রানির শিকার হচ্ছে সাধারণ মানুষ। স্বচ্ছভাবে এই কাজগুলো হলে মানুষ হয়রানির শিকার হতো না। আরেকটা যেটা সমস্যা হচ্ছে যে মতুয়া সম্প্রদায়ের তো এখন সমস্যার সঠিক সুরা আপনারা এখনো করতে পারেননি। যদিও কিছু কিছু মতুয়া যারা সিএএ ফর্ম ফিল আপ করছেন তারা নাকি পাচ্ছে, শোনা যাচ্ছে। আমাদের রায়গঞ্জ একজন আপনাদের মতুয়া নেতৃত্বস্থানীয় বাবুলাল বালা অধ্যাপক, তিনি পেয়েছেন কিছুদিন আগে শুনলাম নাগরিকত্ব। তাহলে এই মতুয়াদেরকে যদি আপনারা ফাইনাল লিস্ট পাবলিকেশনের আগে যদি আপনারা সিএএ ফর্মের মধ্য দিয়ে যদি নাগরিকত্ব না দিতে পারেন, এই মতুয়া সম্প্রদায় তো আপনাদের থেকে মুখ ফিরিয়ে নেবে। আমার দৃঢ় বিশ্বাস, যেভাবে তৃণমূলের পক্ষ থেকে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, ভুয়ো কথা বলা হচ্ছে, মিথ্যা কথা বলা হচ্ছে, একটা মতুয়ার নামও বাদ যাবে না। ভারতবর্ষে যেসব মতুয়ারা বসবাস করে এগুলো কারো দয়ায় নয়, সংবিধানে স্বীকৃত অধিকার অনুযায়ী মতুয়ারা পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বসবাস করে। কিভাবে আসবে? দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যখন দেশ ভাগ হয়েছিল, আমাকে একটু বলতে দিন, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যখন দেশ ভাগ হয়েছিল, সংবিধানের স্বীকৃতি ছিল পূর্ববঙ্গ থেকে আসা উদ্বাস্তুদের পুনর্বাসনের দায়িত্ব ভারত সরকারের। বিগত দিনের সরকার সেটা দেয় নাই, বর্তমানে নরেন্দ্র মোদী সরকার সেই কাজ করছে। একটা মতুয়ার নামও বাদ যাবে না, কারো কেউ হয়রানির শিকার হবে না। কারো যদি নাম বাদ যাওয়ার চেষ্টা করে বা হয়, সিএর মাধ্যমে তাদের নাম নথিভুক্ত করা হবে। শুধু একটা উত্তর দিনাজপুর জেলায় মতুয়ার সার্টিফিকেট পায় নাই, এরকম বহু সার্টিফিকেট বিতরণ করা হয়েছে, হয়তো সেটা আপনি আমি জানি না। প্রতিনিয়ত সার্টিফিকেট পাচ্ছে মতুয়ারা, যারা সিএতে ফর্ম ফিল আপ করছে তারা সার্টিফিকেট পাবে, তাদের নাগরিকত্ব পাবে, তাদের ভোটার তালিকায় নাম থাকবে, কোনো মতুয়া হয়রানির শিকার হবে না, এটাই নিশ্চিত। আমার রাজ্য নেতৃত্ব বলছে, রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলছে, কোনো বাংলাদেশ থেকে হিন্দুরা অপরাধ করে নাই, তারা আমার ভাই বোন আত্মীয় স্বজন, তাদের নাগরিকত্ব দিতে হবে, তাদের ভোটার তালিকায় নাম রাখতে হবে। পাশাপাশি আমার ভারত সরকারও একই কথা বলছে, একটা মতুয়া বঞ্চনার শিকার হবে না। কিন্তু এখনো তো অনেক মতুয়াই সিএ ফর্ম ফিল আপ করেনি, তাদের ক্ষেত্রে কি হবে? করবে, বিভিন্নভাবে তৃণমূলের পক্ষ থেকে বিভ্রান্ত দিয়ে তুমি মতুয়ার ফর্ম ফিল আপ করলে তোমার অমুক সুবিধা বঞ্চিত করা হবে, অমুক পাবে না, তুমি ভাতা পাবে না, এ পাবে না, সে পাবে না, ভয় দেখিয়ে আগামী দিনে তারা যখন বুঝবে তারা নিশ্চয়ই করবে। বহু মতুয়া এখন নাম নথিভুক্ত করা শুরু করেছে, আগামী দিনে এটা আরও করবে এবং সময়ও বাড়বে, সময় পাবে। খসড়া তালিকা পাওয়ার পর ফাইনাল তালিকা বেরোবে, ফাইনাল তালিকার পরেও ভোট অবধি নাম তোলার একটা অপশন থাকবে, কোনো অসুবিধা হবে না। তার মধ্যে মতুয়ারা পেয়ে যাবে, অবশ্যই পেয়ে যাবে। আরেকটা যেটা সেটা হচ্ছে যে মানে আমাদের মানে পশ্চিমবঙ্গের যারা হিন্দু, তারা বিশেষ করে মাইগ্রেন্ট ওয়ার্কার যারা আছে, যে শাসক শ্রেণী, বাংলার শাসক শ্রেণী যেটা প্রচার করছে যে এখান থেকে যারা বাংলা থেকে যারা যাচ্ছে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যগুলো, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, সেই সমস্ত জায়গায় বহুদিন ধরে নাকি তারা অত্যাচারিত হচ্ছে। যেখানে বাঙালি শুনছে যে বাংলা থেকে এসছে, তাদের উপর অত্যাচার হচ্ছে, এবং এই সব কিছু বন্ধের জন্য বিজেপি নাকি কোনো রকমই চেষ্টা করছে না। এটা কেন অভিযোগটা আসছে? সর্বপ্রথম প্রয়োজন ভারতবর্ষের নিরাপত্তা। নিরাপত্তার কারণে বাংলা থেকে যারা যাচ্ছে, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা যাচ্ছে, তাদের চিন্তার কোনো কারণ নেই।
কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যারা যাচ্ছে মনে হচ্ছে যদি তারা বাংলাদেশে অনুপ্রবেশকারী বা রোহিঙ্গা, তাদেরকে সার্চ করা হচ্ছে এবং হিন্দুদের কোনো ভয় নেই, কোনো ভয়ের কারণও নেই। কারণ বাঙালি হলেই অত্যাচারিত হচ্ছে, এটা মিথ্যা প্রবাদ, মিথ্যা রটনা হচ্ছে, মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। কোনো হিন্দুদের স্বার্থে বিজেপি সবসময় আছে, থাকবে এবং আগামী দিনে বিজেপিদের স্বার্থ সুরক্ষা করবে। বাঙালি হলে কোনো অপরাধ নেই, ভারতবর্ষের যে কোনো জায়গায় যেতে পারে, যাবে এবং তারা ব্যবসা করবে, পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করবে, ছোট ছোট ব্যবসার সঙ্গে যুক্ত আছে। সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে পশ্চিমবাংলার বাঙালিরা গিয়ে কাজ করছে। এবার সব বাঙালি কে এরা চিহ্নিত করছে না, কিছু কিছু যেগুলো সন্দেহ হচ্ছে। কারণ আমার এই বাংলায় থেকে আপনারা জানেন দিল্লিতে বিস্ফোরণ হয়েছে, আমার ডালখোলার সঙ্গে যুক্ত আছে। পশ্চিমবাংলা থেকে সন্ত্রাসীরা যাচ্ছে, সারা ভারতবর্ষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। নিরাপত্তার স্বার্থে তারা প্রথম অবস্থায় শাসন কিছু করতে পারে, করা উচিত, কারণ দেশের স্বার্থ সুরক্ষা করা প্রথম কাজ। এর জন্য বাঙালিদের উপর অত্যাচার হয়েছে, এটা মিথ্যা কথা, এটা ভুয়ো, এটা বিভ্রান্ত করা হচ্ছে মানুষকে। না, এই যে তাহলে এই যে বিভিন্ন জায়গাতে রাজ্যে যে বাংলার মানুষের উপরে যে অত্যাচার বলছে, এই জায়গাটাকে তাদেরকে বিভিন্ন জায়গায় চেক করা, এটা কি বাংলাদেশের উদ্ভূত একটা পরিস্থিতির কি কোনো ইফেক্ট হচ্ছে? 1 বছর ধরে বাংলাদেশের যে একটা উদ্ভূত পরিস্থিতি চলছে ক্রমান্বয়ে, তার কি কোনো প্রভাব এটা? বাংলাদেশে কেন, সারা ভারতবর্ষের ভারতবর্ষের বাইরে সমস্ত জায়গায় এই উদ্ভূত পরিস্থিতি। কোথায় শান্তি আছে? আপনি যেখানে যান, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, আপনার মায়ানমার থেকে শুরু করে ইরাক, ইরান, সমস্ত জায়গায় অশান্তির বাতাবরণ। শান্তির স্থান হলো একমাত্র ভারতবর্ষ। এটা বিরোধীদের একটু মূল্যায়ন করার জন্য আমি অনুরোধ করছি। বিশ্বের শান্তির স্থান ভারতবর্ষ, ভারতবর্ষের বাইরে সমস্ত জায়গায় অশান্তির আগুন জ্বলছে। এবার একটু রাজনীতির প্রশ্নে আসছি, যে বিধানসভার ভোটের আর 3 থেকে 4 মাস, 4 মাসও নেই, 3 মাসের মধ্যে হয়তো বিধানসভার ভোটের প্রস্তুতি তৈরি হয়ে যাবে। এইবার আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন, ঘুরে গেলেন পশ্চিমবঙ্গ থেকে এবং তিনি টার্গেটও দিয়ে গেলেন। তো আপনাদের এবার পশ্চিমবঙ্গের টার্গেট কি আছে? পশ্চিমবাংলার টার্গেট আছে, বারবার করে আমার কেন্দ্রীয় নেতৃত্ব বলছেন, এবার বিজেপির সরকার হবে, 200-র ওপারে ভারতীয় জনতা পার্টির বিধায়ক হবে এবং এককভাবে সরকার করবে, অ্যাবসলিউট মেজরিটি করে ভারতীয় জনতা পার্টির সরকার হবে। কিন্তু 24-এও তো আপনারা বলেছিলেন, 24 বলছি, আর 21-এও আপনারা বলেছিলেন যে 200 পার করবেন, সেটা তো পার করতে পারেননি, 77-এ থেমে গিয়ে। দেখুন 2021 সালে তার থেকে পরিস্থিতির কি পরিবর্তন আছে? 2021 সালে আমরা 0 থেকে শুরু করেছিলাম। তার আগে আমাদের কি ছিল? 3 ছিল, তার আগে 3 ছিল, 3 থেকে 77, 3 থেকে আমরা 77 এসেছি। বর্তমানে আমাদের 72টা এমএলএ রয়েছে, বর্তমানে আমাদের 12 জন এমপি রয়েছে। এই শক্তি নিয়ে আগামী দিনে সংগঠনের অনেক শ্রীবৃদ্ধি করেছে। বিগত দিনে আমি উত্তর দিনাজপুর জেলার সভাপতি হিসাবে ঘোষণা করছি, এই উত্তর দিনাজপুর জেলায় 1988টি বুথের মধ্যে কোনোদিন 1100-র উপর বুথ করতে পারিনি। এইবার আমাদের উত্তর দিনাজপুর জেলায় 1650টি বুথ করেছি। সমস্ত বুথে বুথে শক্তিশালী সংগঠন হয়েছে। সেই শক্তিশালীর নিরিখে আগামী দিনে উত্তর দিনাজপুর জেলা সহ গোটা পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির সফলতা আসবে এবং ভারতীয় জনতা পার্টির সরকার হবে। যেটা আপনার নেতৃত্বের মধ্যে যেটা আলোচনা হয়, যে সেটা বিজেপির হেরে যাওয়ার মূল একটা কারণ, সেটা হচ্ছে বিজেপি সব বুথগুলোতে কিন্তু এজেন্ট দিতে পারে না, এবং সেক্ষেত্রে বিজেপি অভিযোগ করে যে আমাদের এজেন্ট বসতে পারছে না, যেতে পারছে না, এবং সেই ক্ষেত্রে তারা অভিযোগ করে যে শাসক শ্রেণী নাকি এককভাবে ভোটটা করিয়ে নেয়। তো সেইটাকে প্রতিহত করবার জন্য আপনি যেরকম বলেন উত্তর দিনাজপুর জেলাতে আপনারা একটা চক আউট করেছেন যাতে সব বুথে এজেন্ট থাকে, সেইভাবে কি পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আপনাদের দেবার মতো পরিস্থিতি তৈরি হয়েছে? সমস্ত সারা পশ্চিমবাংলায় সেই বুথে বুথে শক্তি বৃদ্ধি হয়েছে এবং বুথ কমিটি গঠন করে বুথে বসানোর মতন সমস্ত ব্যবস্থা হয়েছে। বিগত দিনে পশ্চিমবাংলায় নির্বাচন হয় নাই, কারণ শাসক দলের হারমাত বাহিনী, শাসক দলের পুলিশ, ডিএম, এসপি সবাই এক হয়ে গিয়ে এমন একটা পরিবেশ তৈরি করে, সেই পরিবেশের কারণে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা খুব কঠিন হয়ে যায়। আগামী দিনে আর সেটা হবে না। তার উদাহরণস্বরূপ আমি বলছি, গত পৌর পঞ্চায়েতের নির্বাচনে আমার বাড়ির থেকে আমার মেয়ে পৌরসভায় জেলা পরিষদে দাঁড়িয়েছিল পঞ্চায়েতে, সেখানে 10,000 ভোটে জয়তা সত্ত্বেও ডিএম, এসডিও এবং বিডিও সবাই মিলেমিশে আমার মেয়ের সার্টিফিকেট অন্য কাউকে দিয়ে, তৃণমূলকে দিয়ে, তৃণমূলের চাপে। এই হলো পশ্চিমবাংলার বিগত দিনের নির্বাচনের ইতিহাস। কারণ তৃণমূলের হারমাত বাহিনী, পুলিশ, সন্ত্রাস, ডিএম, এসপি এদের মাধ্যমে নির্বাচন করেছে। আগামী দিনে সেটা আর হবে না। স্বচ্ছ নির্বাচন হলে
ভারতীয় জনতা পার্টির সরকার হবে এবং তৃণমূলের বিসর্জন হবে। না, এই যে আপনি বলছেন যে 3 থেকে 77 হয়েছিলেন এবং 77 থেকে 250 পার করবেন, এই যে তাহলে যদি 250 পার করতে হয় তাহলে তো আপনাকে ভোটারকে কনভার্ট করতে হবে। তাহলে কি কি জিনিস আপনার সামনে আছে যেগুলো দেখে মানুষ আপনাদের বিজেপি গভর্নমেন্টকে ভোট দেবে, মানে কি কি বিষয় এই ভোটগুলো আসা? বিষয়গুলোর মধ্যে এইরকম আছে, এবারে এসআইআর তো আছে একটা, এসআইআর আছে, অনেক কিছু আছে। পাশাপাশি এই কথা বলছি, এসআইআর তো মূল অস্ত্র হিসাবে কাজ হবে এইবারের নির্বাচনে। পাশাপাশি এবারে নির্বাচন, এই নির্বাচন শুধু বিজেপির নির্বাচন নয়, এই নির্বাচন হবে আম জনতার নির্বাচন। আম জনতার নাবিশ্বাস উঠে গেছে, তারা নিজেদের স্বার্থে তারা বলছে বিজেপিকে চাই, তারা বলছে বিজেপিকে চাই। আমরা যতটা প্রস্তুত ভারতীয় জনতা পার্টি, সাধারণ মানুষও মানসিকভাবে ততটা প্রস্তুত হয়ে আছে এই সরকারের বিসর্জন দেওয়ার জন্য। তাই 77 থেকে 250 হওয়া কোনো অধিক কোনো বিষয় নয়, কোনো আশ্চর্যের বিষয় নয়। এমন মিরাক্কেল ঘটবে দেখবেন, আমার উত্তর দিনাজপুর জেলায় 8-এ 8 বিরোধী শূন্য হয়ে যেতে পারে, ভারতীয় জনতা পার্টির সমস্ত এমএলএ জিততে পারে। এরকম একটা পরিবেশ তৈরি হয়ে যায়, মানুষ চাইছে পরিবর্তন। আমরা বিহারের যে অ্যাসেম্বলি ইলেকশন, তার পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম যে ওমেন ভোট ক্যাচ করার জন্য লাখপতি দিদি একটা কিন্তু ফ্যাক্টর ছিল এবং মহিলাদেরকে ক্যাচ করবার জন্য। এবার বাজেটেও দেখছি লাখপতি দিদির একটা ভাবনা, চিন্তা ভাবনা পরিস্ফুট হয়েছে। এই লাখপতি দিদিকে আপনারা কিভাবে কাজে লাগাবেন? দেখুন, লাখপতি দিদির ক্ষেত্রে আমাদের উত্তর দিনাজপুর জেলার কথা আমি বলছি, সমস্ত বুথে বুথে মায়েদের শক্তি বৃদ্ধি করা হচ্ছে, স্বনির্ভর গোষ্ঠীদের সঙ্গে সম্পর্ক করা হচ্ছে এবং সেই স্বয়ংসম্পন্ন মায়েরা আগামী দিনে এই লাখপতি দিদি সমস্ত দলের দিদিরা এই সুযোগ পাবেন। শুধু তাই নয়, মহিলাদের জন্য যে ভাতা দেওয়া হয় তৃণমূলের পক্ষ থেকে, আমাদের সরকার আসলে এটা 2 গুণ 3 গুণ হবে। অন্যান্য রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে অনেক বেশি দিচ্ছে, আমাদের রাজ্যে আসলেও অনেক বেশি দেওয়া হবে। তার জন্য মায়েরা বোনেরা মানসিকভাবে প্রস্তুত হয়ে আছে আগামী দিনে এই পশ্চিমবাংলায় বিজেপিকে ক্ষমতায় আনার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য। মানে এই লাখপতি দিদিকে কি আপনারা দাঁড় করিয়ে রাখছেন সেই লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, এদেরকে এই তৃণমূল শাসিত রাজ্য সরকারের যে প্রজেক্ট, এগুলোর এগেনস্টে কি লাখপতি দিদি কাজ করবে? দেখুন, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে যেই সব পরিকল্পনা করা রয়েছে তৃণমূলের পক্ষ থেকে, এগুলো দিল্লি সরকার, কেন্দ্র সরকারের সমস্ত টাকা তাদের যে উন্নয়ন বরাদ্দের যে নাম, সেই নামকরণ থেকে পাল্টিয়ে দিয়ে এরা ওই লক্ষ্মীর ভাণ্ডার বলে এ বলে সে বলে চালানোর চেষ্টা হচ্ছে। সমস্ত নরেন্দ্র মোদী সরকারের যে যোজনার টাকা দিয়ে নাম খালি বিকৃত করে তারা চালিয়ে যাচ্ছে। এটা হলো পশ্চিমবাংলার মানুষকে বোকা বানানোর একটা সেই গ্রাম সড়ক যোজনা, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, বাংলা সড়ক যোজনা বলছে, আমাদের স্বচ্ছ ভারত অভিযান, বাংলা মিশন বলছে, এরকম সমস্ত যোজনায় জল ধরো জল ভরো, হরঘর নল হরঘর জল, এই যে পরিকল্পনাগুলো নাম পরিবর্তন করে তাদের নাম চালিয়ে যে বোকা বানানোর চেষ্টা করছে, মানুষ এগুলো বুঝে গেছে এবং আমরা আগামী দিনে এই কথাগুলো মানুষের কাছে পৌঁছে দিয়ে মানুষকে আমাদের পাশে দাঁড় করাবো। তৃণমূল বলছে যে বিজেপি যদি ক্ষমতায় আসে রাজ্যে তাহলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে। তো এই বিষয়টা নিয়ে আপনারা কী করবেন? আপনারা কি লক্ষ্মীর ভাণ্ডারের বিরোধী? অবশ্যই নয়, লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ তো হবে না এবং টাকার অঙ্ক অনেক বৃদ্ধি পাবে। হয়তো নামকরণ আলাদা হতে পারে, আজকে 100 দিনের কাজ সে জিরামজি হয়ে, কাজ তো বন্ধ হয় নাই, উল্টে আরো টাকা বেশি বরাদ্দ হয়েছে। কাজও 100 দিন পেতে এখন 125 দিন পাবে। 100 দিনের কাজ নিয়ে যে দুর্নীতি হচ্ছে পশ্চিমবাংলায়, এই দুর্নীতি বন্ধ হলে গ্রামে গঞ্জের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষরা অনেক উপকৃত হবে। কোনো সংস্থা, কোনো স্কিমই বন্ধ হবে না, নামকরণ পাল্টে যেতে পারে এবং অর্থ সেখানে অনেক বৃদ্ধি হবে। শাসক শ্রেণী যেটা প্রচার করছে সেটা হচ্ছে যে আপনারা 100 দিনের কাজের টাকা বন্ধ করে রেখেছেন, আবাস যোজনার কাজের টাকা দিচ্ছেন না এবং আরও অন্যান্য যে কিছু কেন্দ্রীয় প্রকল্প আছে সেগুলোর টাকা না দেওয়াতে গ্রামাঞ্চলের মানুষরা অনেক অসুবিধায় পড়ে গেছে এবং মানুষের মধ্যে এটা প্রচার করছে যে বিজেপি এগুলো করে মানুষকে সমস্ত প্রকল্প বন্ধ করে দিয়েছে ইচ্ছে করে। এর বিরুদ্ধে আপনারা কীভাবে প্রচারে যাবেন? 100 দিনের কাজের নামে যে দুর্নীতি পশ্চিমবাংলায় হয়েছে, সারা ভারতবর্ষের কোথাও এত দুর্নীতি হয় নাই। স্বচ্ছ হিসাব আজও পর্যন্ত দিতে পারেনি। টাকা নিলে টাকার হিসাব দিতে হবে। কেন্দ্র সরকারের কাছে টাকা এসে কিন্তু টাকার তারা হিসাব দিতে পারে নাই, কারণ সেই টাকা তারা লুটপাট করেছে।
শুধু 100 দিনের কাজে নয়, মিড ডে মিলে লুটপাট করে গাছ লাগানোর টাকা তছরূপ করে আপনার গাছ লাগানোর জন্য কোটি কোটি টাকা বরাদ্দ হয়ে আপনারা যান রাস্তাঘাটে গ্রামে গঞ্জে গেলে কোনো গাছ নেই, টাকা আত্মসাৎ হয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করে এই তৃণমূলের আরমাত বাহিনী। তা স্বাভাবিক কারণেই এই 100 দিনের কাজ নতুন করে যে নামকরণ দিয়ে জি রামজি, সেই কাজ মানুষই উপকৃত হবে, গ্রামের মানুষ। আর হিসাব দিতে হবে, বাংলার সরকারকে প্রকৃত হিসাব দিয়ে টাকা নিতে হবে। যত বিধানসভার ভোট এগিয়ে আসছে বিজেপি কিন্তু হিন্দুইজমের দিকে জোর দিচ্ছে। আবার অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে বাংলার শাসক শ্রেণী তৃণমূল, তারা কিন্তু একটা নির্দিষ্ট সংখ্যালঘু সম্প্রদায়ের দিকেই এগিয়ে যাচ্ছে। তাহলে এইভাবে যে হিন্দু এবং মুসলমান এই যে দুটো ধর্মকে নিয়ে যে রাজনীতি চলছে, এর মাঝখানে উন্নয়ন তো হারিয়ে যাচ্ছে। তাহলে আপনারা উন্নয়নের কি কথা বলবেন এই ধর্মের পাশাপাশি? আপনাকে নাকি ধর্মকেই আপনি প্রধান অস্ত্র করবেন, দেখুন কোনটা করবেন? নরেন্দ্র মোদীর যে স্বপ্ন, সবকা সাথ, সবকা বিশ্বাস, সবকা বিকাশ, সবকা প্রয়াস, এখানে হিন্দু মুসলমানের কথা কোনো জায়গায় নেই। সবার বিকাশের কথা বলছে ভারতীয় জনতা পার্টি। কিন্তু আপনাদের এবং এখানে যেটা বলছেন হিন্দুদের কথা বলছেন, যেসব হিন্দুরা অত্যাচারিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, তাদের পাশে দাঁড়ানো কোনো অন্যায় নয়। কারণ আমরা জানি পশ্চিমবাংলায় দুর্গাপূজা করতে গেলে তার পারমিশন পাওয়া যায় না, দুর্গাপূজার বিসর্জন দিতে গেলে পারমিশন পাওয়া যায় না, সরস্বতী পূজা করতে গেলে সেখানে বাধা দেওয়া হয়, বন্দে মাতরম গান গাইতে গেলে সেখানে বাধা দেওয়া হয়। এরই প্রতিবাদ ভারতীয় জনতা পার্টি করে। কোনো হিন্দুদের উপর অত্যাচার হলে বিজেপি তার পাশে দাঁড়াবে, তার সঙ্গে থাকবে। হিন্দুদের স্বার্থ সুরক্ষা করা বিজেপির নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। না, তাহলে আপনি বলতে চাচ্ছেন যে তৃণমূল শাসিত যে সরকার, তারা হিন্দুদের বিভিন্ন রকম অনুষ্ঠান করতে বাধা দিচ্ছে, করতে দিচ্ছে না? অবশ্যই। তৃণমূলের সরকারটা তোষণ নীতি সরকার, সংখ্যালঘুদের তোষণ করে তার কাজ, অন্য কোনো কাজ নেই। এবং সরকার তৃণমূলের মুসলিমদের তোষণ করেই তারা টিকে থাকার রাজনীতি করছে। এবং সেই মুসলিম তোষণ আমাদের রাষ্ট্রবাদী মুসলিম যারা, তাদের ক্ষেত্রে আমরাও তাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু অনুপ্রবেশকারী রোহিঙ্গা তাদেরকে নিয়ে ভোটে মাতামাতি করবে, এটা আমরা হতে দেব না। আমরা এর তীব্র প্রতিবাদ করে বিরোধিতা করব। আর ধর্মীয় অনুষ্ঠানে তৃণমূল যত বাধা দিবে তত তাদের সর্বনাশ হবে, এটুকু আমি নিশ্চিত বলতে চাই। আমরা জানি বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান করতে গেলে, সরস্বতী পূজা করতে গেলে, একদিন দেখছিলাম, কাল বা পরশু দিন দেখলাম এক জায়গায় পুজো করছে, পুলিশ যা ধমকাচ্ছে যে না এখানে পূজা করা যাবে না, আপনারা বাড়িতে যান, বাড়ির ঘরের ভিতরে পুজো করুন। কেন করা যাবে না? কেন করা যাবে না? সরস্বতী পুজো তো মাঠে ঘাটে করা হয়, কেন করতে দেবে না পুজো? এইভাবে হিন্দু ধর্মের উপর আঘাত আনার অধিকার ওদের কে দিয়েছে? তারই প্রতিবাদ আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে করে যাব। আমরা দেখলাম যে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, এই হুমায়ুন কবির দল থেকে সাসপেন্ড হওয়ার পর তৃণমূল থেকে যে দলবিরোধী কার্যকলাপের তাকে বহিষ্কৃত করার পরে নতুন করে দল তৈরি করেছে। এবং পরবর্তী দেখা যাচ্ছে যে হুমায়ুন কবির কিন্তু দল তৈরি করার পর থেকে কিন্তু তিনি ধারাবাহিকভাবে বিজেপির গুণগান করে যাচ্ছেন। এবং বিভিন্নভাবে তিনি বলছেন যে বিজেপি শাসিত অঞ্চলে সংখ্যালঘু সম্প্রদায় যারা আছে তারা কোথাও তো কোনো অত্যাচারিত হচ্ছে না, এইভাবে একটা প্রচার করছেন তারা বিজেপির পক্ষে। তো সেই ক্ষেত্রে হুমায়ুন কবির কি আপনাদের ভোটে প্রভাব ফেলে, মানে সুবিধা করে দেবে ভোট কাটাকাটির, সংখ্যালঘু ভোটের কতটা সেটা করলো? দেখুন, হুমায়ুন কবির এখনো শাসক দলের এমএলএ। এটা তৃণমূলের সঙ্গে তার কি যোগসাজশ আমরা জানি না, তবে প্রকৃত সত্যি কথা বলছে। আমি তার যতটুকু কথা শুনেছি, তার তো অনুভব করেছি। আমার শ্রমিক ভট্টাচার্য যে কথাগুলো বলেছে তাকে সমর্থন জানিয়ে, এবং একটা বাস্তব সত্য কথা বলেছে যে সারা ভারতবর্ষের বিজেপি শাসিত 22টি রাজ্যের সংখ্যালঘু ভাইয়েরা তরতর করে উন্নয়ন করে এগিয়ে যাচ্ছে। কোনো সংখ্যালঘুদের উপর কোনো আঘাত, কোনো অত্যাচার আসছে না। যা আসছে এই পশ্চিমবাংলায় মরছেও মুসলমান, মারছেও মুসলমান। আপনারা জানেন আমাদের সারা ভারতবর্ষের মুসলমানরা সুরক্ষিত আছে, পশ্চিমবাংলার হিন্দুরাও সুরক্ষিত নেই, মুসলিমরা সুরক্ষিত নেই। এই পশ্চিমবাংলার সরকার একটা অরাজক পরিস্থিতি তৈরি করবার চেষ্টা করছে। না, তাহলে হুমায়ুন কবিরের যে বাবরি মসজিদ, সেটাকে কি আপনারা সমর্থন করছেন? অবশ্যই নয়। বাবরি মসজিদের বিরুদ্ধে আমি হুমায়ুন কবিরের হুমায়ুনের পক্ষে আপনারা যখন বলছেন তখন তো সমর্থন করা না, না সমর্থন করা, হুমায়ুনের পক্ষে আমি কোনো কথা বলছি না। হুমায়ুনের সঙ্গে তৃণমূলের গাঁটসাজ ছড়া আছে। ও আজও তৃণমূলের এমএলএ রয়েছে। উনি কি
কি ছক নিয়ে করছেন ওনার ব্যাপার, কিন্তু আপনার কিন্তু প্রশংসা আমরা করছেন, ওকে আপনার সমর্থন বিজেপির করা- প্রশংসা উনি করছেন। বিজেপির প্রশংসা করছে, তাকে সেটাকে আমরা বলছি যে তার প্রশংসা করাটা ন্যায্য। সে সঠিক কথা বলছে, তৃণমূল যে সঠিক কথা বলে না, মিথ্যা কথা বলে, হুমায়ুন সেই সত্য কথা বলছে। আর বাবরি মসজিদে আমরা বিরোধিতা করছি, কারণ এক বাবরি মসজিদের জন্য অনেক লড়াই করতে হয়েছে দেশের মানুষকে। বাবরি মসজিদ না করে হুমায়ুনের পিতার নামে করুক, ওর আত্মীয় স্বজন নামে করুক, আমাদের কোনো আপত্তি নেই। বাবরের নামে কেন, বাবরি মসজিদ কেন, তার জন্য আমাদের প্রশ্নচিহ্ন, এবং এর বিরোধিতা আমরা করে যাব। কংগ্রেস সিপিএম এর কোনো এমএলএ পশ্চিমবঙ্গে নেই, কিন্তু সম্প্রতি কংগ্রেস কিন্তু বিভিন্নভাবে সংগঠনকে তাদের মজবুত করছে বিভিন্ন জায়গাতে। সম্প্রতি মৌসুম বেনিজির নূর তিনি ব্যাক করে চলে এসেছেন তৃণমূল থেকে কংগ্রেসে, এবং তারপরে আরও অন্য অন্য জায়গাতেও বেশ কিছু নেতৃত্ব কিন্তু তারা ব্যাক করেছে তৃণমূল থেকে কংগ্রেসে। কংগ্রেস এই মুহূর্তে কিন্তু অনেকটাই শক্তিশালী, এবং বিশেষ করে আমাদের উত্তর দিনাজপুর জেলাতে যদি বলেন, সেখানে গোয়ালপুকুর এবং চাকুলিয়াতে কংগ্রেস কিন্তু অনেকটাই শক্তি সঞ্চার করে ফেলেছে। তাহলে এই কংগ্রেস এবং সিপিএমে যদি হিন্দু ভোট ব্যাক করে যায় বলে যেটা রাজনৈতিক মহলের ধারণা, তাহলে কি আপনাদেরকে এটাকে ব্যাকফুটে ঠেলে দেবে যে হিন্দু ভোট যদি ভাগ হয়ে কংগ্রেস সিপিএমে চলে যায়? প্রশ্নই নাই। কংগ্রেস এবং সিপিএম তলানিতে গেছে, অস্তিত্বহীন হয়ে পড়েছে। যতটুক করছে অক্সিজেন যোগাচ্ছে তৃণমূল পিছন থেকে, পিছনের দরজা দিয়ে অক্সিজেন জুগিয়ে কিভাবে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তারা তলানিতে পড়ে গেছে। আগামী দিনে লড়াই হবে সরাসরি বিজেপির সঙ্গে, তাই তাদেরকে অক্সিজেন দিয়ে নিজেরা তৃণমূল বাঁচার চেষ্টা করছে, কিন্তু সেটা হবে না। বাংলার মানুষ সেটা বুঝে গেছে, কারণ তৃণমূল সিপিএমের সরকার 34 বছর এখানে রাজত্ব করেছে। 34 বছর রাজত্বে পশ্চিমবাংলার কি হাল করে সেটা পশ্চিমবাংলার মানুষ জানে। নতুন করে সেই ভুল করে আবার সিপিএমকে ক্ষমতায় আনবে না, সিপিএম কংগ্রেস জোটকে ক্ষমতায় আনবে না, কারণ সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে তারা মুছে যাচ্ছে। আপনারা জানেন এবার কেরলেও ভারতীয় জনতা পার্টি খুব ভালো রেজাল্ট করেছে, তারা মুখ তুবড়ে পড়ে। আমার পশ্চিমবাংলায় কংগ্রেস সিপিএমের কোনো প্রশ্নই নাই। তৃণমূল যতই অক্সিজেন দেওয়ার চেষ্টা করুক না কেন, কোনো সফলতা আসবে না। আমরা আলোচনা শেষের দিকে পৌঁছে যাচ্ছি, তার আগে একটু আপনাকে একটু সংক্ষেপে একটু জিজ্ঞেস করব যে সামনে তো বিধানসভার ভোট চলে এলো। এই বিধানসভার ভোটে যেরকম শাসক শ্রেণী তার বিভিন্ন যে সোশ্যাল ফেসিলিটিগুলো মানুষকে দিচ্ছে, সেটা নিয়ে একটা প্রচার শুরু করেছে যে তোমরা যদি বিজেপিতে চলে যাও বা অন্য দলে চলে যাও তাহলে তোমাদেরই ক্ষতি হবে। এই জায়গাটা তো প্রচারে তারা খুব নেমে পড়েছে। সেই ক্ষেত্রে আপনাদের কি কি এজেন্ডা হবে, মানুষের সামনে আপনি কি কি রাখবেন, যেগুলো দেখে মানুষ আপনাকে ভোট দেবে, বিজেপিকে ভোট দেবে, অন্য কাউকে দেবে না? কি কি এজেন্ডা রাখবেন? আমরা যে এজেন্ডাগুলো রাখবো, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। নরেন্দ্র মোদী যে প্রায় 300টি যোজনা, যে যোজনা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত গ্রামের মানুষ, শহরের মানুষ উপকৃত হচ্ছে, এই যোজনার কথাগুলো আমরা বাড়ি বাড়ি পৌঁছে দেব। তার জন্য আমরা লাভার্থী যারা কেন্দ্র সরকারের লাভ পেয়েছে, এক একটা পরিবার 4টি 5টি করে সুযোগ পেয়েছে কেন্দ্র সরকারের। কি কি আপনারা জানেন, বাড়িতে জল পায় সেটাও কেন্দ্র সরকারের দেওয়া, আপনার খাদ্য সুরক্ষার জন্য রেশনে যায় সেটাও কেন্দ্র সরকারের দেওয়া, উজালা সেটাও কেন্দ্র সরকারের দেওয়া, তারপরে আপনার মিড ডে মিল সেটাও কেন্দ্র সরকারের, তার বাড়ির শিশু যায় কেন্দ্র সরকার দেওয়া। এইভাবে কেন্দ্র সরকারের যোজনা, বিভিন্ন যোজনার মাধ্যমে গ্রামের মানুষ উপকৃত হচ্ছে। আমরা খালি তাদেরকে সেই কথাগুলো স্মরণ করে দেব। আর এই স্মরণ করে দেওয়ার কারণেই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এখন দুর্বার গতিতে এগিয়ে চলেছে। যত রকমই প্রলোভন তৃণমূল দিক না কেন, তৃণমূলের তো লোক হয় না, পুলিশ দিয়ে তারা কার্যক্রম করে। সেদিন জনসভা করে আমার বাড়ির পাশে থেকে যেসব লোকজনগুলোকে নিয়ে এসেছে, আমি শুনেছি তাদেরকে টাকা দিয়ে নিয়ে এসেছে। আর ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সভা করলাম স্বতঃস্ফূর্তভাবে মানুষ এসে, তাদেরকে না খাওয়া দিতে হয় না গাড়ি ভাড়া দিতে হয়, কিন্তু এরা গাড়ি ভাড়া দেয়, খাওয়া দেয়, টাকা দেয়, তারপরে মানুষকে ভয়ভীতি দেখিয়ে তোমার এটা বন্ধ করবো, ওটা বন্ধ করো, ওটা বন্ধ করো, এই করে মানুষকে অতিষ্ঠ করে দেয়। মানুষ খালি সুযোগের অপেক্ষায়, খালি সুযোগ খুঁজছে, কখন সুযোগ পাবে তারপরে এর উপযুক্ত জবাব দেবে। নিমেদ, আরেকটু আমরা একটু রেলের ব্যাপারে একটুখানি যাই, যেটা আমরা দেখলাম যে আমাদের রায়গঞ্জের রেল স্টেশন, সেখানে যখন মিটার গেজ ছিল সেই সময় একটা রেক পয়েন্ট ছিল, এবং রেক পয়েন্ট থাকাতে আমরা দেখতাম যে সেখান থেকে এই গুডসগুলো খুব লোকালি খুব ডিস্ট্রিবিউট হতো মার্কেটগুলোতে বিভিন্নভাবে। এখন কিন্তু এখানে রেক পয়েন্টটা উঠে গেছে বহুদিন ধরেই, এবং ব্রডগেজ কনভার্সনের পর থেকে। এখন
আমাদের হয় কিষানগঞ্জ নাহলে ডালখোলা রেক থেকে বিজনেসম্যানদের গুডস আনতে হচ্ছে ক্যারি করে, এবং এর জন্য আমাদের একটা এক্সট্রা কিন্তু কস্ট বেড়ে যাচ্ছে দ্রব্যের। তো আমাদের এই রেক পয়েন্টটা যদি চালু হয় নতুন করে, তাহলে তো এখানের যারা মানুষ আছে, যারা প্রান্তিক মানুষ, তারা তো উপকৃত হতেন এটা থেকে। এটা কি আপনাদের কোনো এজেন্ডাতে আছে? দেখুন, এই ভাবনা আছে আমার কার্তিক চন্দ্র পাল মহাশয় সেই ব্যাপারে উদ্যোগী হয়ে চেষ্টা করছে। আমি জানি না কেন উঠে গিয়েছিল বিগত দিনের সরকারের আমলে উঠে গেছে, এবং বিগত দিনের সরকারের অদূরদর্শিতার কারণে এই সব ক্ষতিগুলো হয়ে গেছে। আর যেন সেই ক্ষতি না হয়, এবং আগামী দিনে এলাকার মানুষের সার্বিক স্বার্থে আমাদের কার্তিক চন্দ্র পাল মহাশয় লড়াই চালিয়ে যাচ্ছে। আজকে আমরা শ্রী মাননীয় নিমাই কবিরাজ মহাশয়ের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলাম, যে দেশের বাজেট এবং অন্যান্য রাজনৈতিক বিষয়, উন্নয়ন। আমরা উন্নয়নের ক্ষেত্রে দেখছি যে অনেক ক্ষেত্রেই শাসক আর বিরোধী এই দুজনের তরজায় উন্নয়ন ব্যাহত হয়ে যায়। আমাদের আলোচনার মধ্য থেকে আমরা আজকে এটাই আশা করব যে আমাদের বিজেপির যে যারা নেতৃত্ব স্থানীয় আছে, যে নিমাই কবিরাজবাবু যিনি সভাপতি, তার কাছেও আমাদের আবেদন থাকবে যে তার বিরোধী দলকেও সহযোগিতা করা উন্নয়নের জন্য। আবার অপরদিকে বিরোধী দলেরও উচিত এই নিমাইবাবুদেরকে সহযোগিতা করে আখের আমাদের উন্নয়নটাকে ত্বরান্বিত করা। এই সব বিষয় নিয়ে আজকে আলোচনা সব কথা এখানেই শেষ করছি। নিমাইবাবু, আপনাকে ধন্যবাদ অমূল্য সময় আমাদের এখানে দেবার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন ভারত টিভি। নমস্কার। ভারত টিভিকে যে চ্যানেলে আজকে আমাকে বসার সুযোগ দেওয়া হয়েছিল, আপনাদের মাধ্যমে আগামী দিনে এই উত্তর দিনাজপুর জেলার সার্বিক উন্নয়ন যাতে হয়, আমি সেইভাবে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব, এবং বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে কোনো উন্নয়নমূলক কাজ যদি হয়, কাঁধে কাঁধ মিলিয়ে উত্তরবঙ্গবাসী, উত্তর দিনাজপুর জেলার মানুষের সার্বিক উন্নয়ন হয়, সেই সহযোগিতায় রাখছি। এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই চ্যানেলের মাধ্যমে উত্তর দিনাজপুর জেলার সমস্ত মানুষকে ধন্যবাদ জানাই, নমস্কার জানাই, প্রণাম জানাই, ভালোবাসা জানাই। নমস্কার। সাফ কথা। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।